আসসালামু আলাইকুম। বিআরবি হসপিটাল ফেসবুক পেজে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তামান্না ইয়াসমিন। বরাবরের মতো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় করোনাকালীন গর্ভবতী মায়েদের করণীয় ও ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন বিশিষ্ট অবস ও গাইনি বিশেষজ্ঞ, বিআরবি হসপিটালের অবস্টেটিক্স এবং গাইনি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর জান্নাত আরা বেগম। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আমাদের দর্শকরা আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনার কাছ থেকে অনেক তথ্য পাবে। প্রিয় দর্শক, একজন মাকে যদি প্রশ্ন করা হয় তার জীবনের সবচেয়ে সুন্দর সময় কোনটা, আমি জানি আমার মতো বেশিরভাগ মাই উত্তর দিবেন প্রথমবার মা হওয়ার অনুভূতি। একটা ছোট্ট সন্তানকে নিজের ভেতরে ধারণ করা, তাকে আস্তে আস্তে বড় করে তোলা, প্রথমবার ভূমিষ্ঠ হওয়ার পরে নিজের সন্তানকে দুহাতে আঁকড়ে ধরা, এর চেয়ে সুন্দর অনুভূতি পৃথিবীতে আর নেই। একটা সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসার জন্য একজন মায়ের গর্ভকালীন সময় যেমন খুব গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে সন্তান প্রসবের যে অসম্ভব কষ্ট এবং ব্যথা হাজার হাজার বছর ধরে আমাদের মায়েরা সহ্য করে আসছেন, সেটাও কিন্তু সত্যি। তাহলে এর কি কোনো প্রতিকার নেই? এই ব্যথার হাত থেকে কি কোনো মুক্তি নেই? বা ব্যথা সহ্য না করে সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার কোনো উপায় কি আছে? জানি এমন অনেক প্রশ্ন আপনাদের মনে আছে, আর এই সব বিষয় নিয়ে আজ হবে আমাদের বিশেষজ্ঞ আলোচনা। আপনারা শুধু আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে করুন, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ম্যাম, আমাদের লাইভের প্রশ্ন আসার আগে আমরা এই যে ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব বা পেইনলেস নর্মাল ডেলিভারি, এই জিনিসটা বা এই প্রসেসটা আজকাল আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে আসছে এবং সব মানুষের মধ্যে এই ব্যাপারটা নিয়ে একটা আগ্রহ। কারণ গর্ভকালীন সময়ে যে কোনো মায়ের মনে সবসময় একটা ভয় থাকে যে যখন আমার ডেলিভারির সময় হবে সে সময় আমি এই ব্যথাটা কীভাবে সহ্য করব, বা এটা নিয়ে একটা আতঙ্ক কাজ করে। তো ম্যাম, এই পেইনলেস নর্মাল ডেলিভারির ব্যাপারটা যদি আমার দর্শকদেরকে আপনি একটু সুন্দর করে বুঝিয়ে বলতেন। প্রতিটা ডেলিভারিটা হচ্ছে ব্যথাযুক্ত হবে, সেটাই নর্মাল ডেলিভারি যখন একটা পর্যায়ে যখন আমরা ব্যথাটাকে কমাই দেব বা ইপিডুরাল অ্যানালজেসিয়ার মাধ্যমে মেরুদণ্ডের হাড়ে একটা ডেলিভারির একটা স্টেজে অ্যাক্টিভ লেবারে যখন পেশেন্ট যাবে 3 to 4 সেন্টিমিটার যখন জরায়ুর মুখটা খুলবে, তখন আমরা মেরুদণ্ডের হাড়ের মধ্যে একটা প্লাস্টিক ক্যাথেটারের মাধ্যমে ইপিডুরাল অ্যানালজেসিয়া দিয়ে থাকি। সেটার মাধ্যমে পেশেন্ট ব্যথাটা অনুভব করবে না, কিন্তু সে হাঁটাচলা করতে পারবে। সে পুশিং যে ইফেক্টটা ডেলিভারির সময় যে মাকে যে বিয়ার ডাউন করতে বা পুশ করতে হবে, সেই অনুভূতিটা তার থাকবে। তখন তখন যখন ডেলিভারির ব্যথাটা সে অনুভব করবে না, তখন স্বাভাবিকভাবে একটা ডেলিভারি যে মার যে কষ্ট অসম্ভব যে ব্যথা অনুভব করবে, সেই ব্যথাটা তখন সে অনুভব করবে না। যখন মাতৃত্বকে সে এনজয় করবে, সে তখন এই ব্যথাটাকে আমরা ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি বলে থাকি। আচ্ছা ম্যাম, মানে ব্যাপারটা এমন হচ্ছে যে একজন মা তার স্বাভাবিক যে শিশু জন্মদানের যে প্রক্রিয়া বা যেটা ডেলিভারির যেটা ব্যথাটা থাকবে, কিন্তু আমরা ওষুধের মাধ্যমে সেই ব্যথাটাকে ম্যাডাম কমিয়ে দিব। আচ্ছা ম্যাম, আমাদের দর্শকদের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে এই যে ওষুধের মাধ্যমে আমরা যে ব্যথাটা থেকে কমিয়ে দিচ্ছি ম্যাম, সেক্ষেত্রে কি তার এই যে নর্মাল ডেলিভারির প্রসেসটা কোনো সমস্যাযুক্ত হচ্ছে কিনা, বা এর মাধ্যমে যে সন্তান জন্ম দিচ্ছে তাতে সন্তানের কোনো সমস্যা হবে কিনা বা মায়ের কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়ে যদি ম্যাডাম একটু বলতেন। ইপিডুরাল অ্যানালজেসিয়াতে সাধারণত মা বাচ্চার কোনো অসুবিধা হয় না, বাচ্চা স্বাভাবিক প্রসব করতে পারবে, বাচ্চার কোনো শ্বাসকষ্ট বা অন্যান্য কোনো অসুবিধা হয় না। তবে মায়ের ছোটোখাটো কিছু প্রবলেম হতে পারে, যেমন ডেলিভারির পরে মায়ের কিছু পিছনে ব্যাক পেইন অথবা পিছনে মেরুদণ্ডে কিছু স্বল্প সময়ের জন্য ব্যথা থাকতে পারে, তবে সেটা স্বল্প সময়ের জন্য ব্যথা চলে যায়। আর ডেলিভারির প্রসেসটা অনেক সময় দীর্ঘায়িত হতে পারে, সেটা ইপিডুরাল অ্যানালজেসিয়ার জন্য না, মায়ের যে পুশিং ইফেক্টটা থাকে সেই পুশিং ইফেক্ট আর ইফেক্টের জন্য মায়ের কিছু ডেলিভারিটা ডিলে হতে পারে। এই জন্য এটাকে আমরা কমানোর জন্য ডেলিভারি শেষ পর্যায়ে মায়ের জরায়ুর মুখটা যখন পুরোপুরি খুলে যায়, মানে 10 সেন্টিমিটার হয়ে যায়, তখন শেষের দিকে আমরা ইপিডুরাল অ্যানালজেসিয়াটাকে স্টপ করে দিই। তখন মা ঠিক পুশিং বিয়ার ডাউন ইফেক্টটা মানে প্রপারলি দিতে পারে।
আহ, সেক্ষেত্রে ম্যাম যখন ডেলিভারির একদম শেষ মুহূর্তে ব্যথার ওষুধটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন তো মা সেই ব্যথাটা অনুভব করতে পারবে। যখন বাচ্চাটা মাথাটা দেখা যায়, মা তখন আমরা মাকে বলি পুশ করতে, বিয়ারডন ইফেক্টটা করতে, তখন ওই পথেই আমরা প্রপারলি ডেলিভারিটা যেন ডিলে না হয়, তখন আমরা ওই সময়টাতে স্টপ করে দিই। আচ্ছা ম্যাম, এই যে যে পেইনলেস নর্মাল ডেলিভারি, এটার মাধ্যমে ম্যাম মায়ের কি কি সুবিধা হতে পারে? একটা মায়ের ডেলিভারি যদি অসম্ভব ডেলিভারি ব্যথার জন্য মা কখনো, বেশিরভাগ মহিলার আজকাল সিজারিয়ান সেকশনের রেট বাড়ার একটা কারণ হচ্ছে মা তার ডেলিভারির ব্যথাটা নিতে চায় না। এটা পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টকর একটা ব্যথা, যে ব্যথার সাথে কোনো ব্যথাকে কম্পেয়ার করা হয় না। এই জন্য মায়েরা ভয়ে সে নর্মাল ডেলিভারিতে যেতে চায় না। যেহেতু এটা পেইনলেস ডেলিভারি, মাকে আমরা সহজে এনকারেজ করতে পারি যে আপনার নর্মাল ডেলিভারি নিতে পারেন। যদি আপনার সবগুলো কন্ডিশন, আপনার কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার নর্মাল ডেলিভারিতে যেতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তো একটা জিনিস বলতে পারি ম্যাম, যে অনেক সময় মায়েদের মনে একটা ভয় থাকে যে আমি ডেলিভারির এই ব্যথাটা সহ্য করতে পারবো না, এই জন্য আমি সিজার বা একটা অপারেশন করব। কারণ সিজারিয়ান সেকশনও তো আসলে একটা অপারেশন। সেক্ষেত্রে ম্যাম আমরা এই যে পেইনলেস ডেলিভারির মাধ্যমে আমরা মাদেরকে একটা নর্মাল ডেলিভারির দিকে এনকারেজ করতে পারবো, এবং সিজারিয়ান সেকশন সেক্ষেত্রে অনেক কম হবে, কমপ্লিকেশনটা কম, যেহেতু এটা মেজর সার্জারি, তার অনেকগুলো কমপ্লিকেশন আছে। আচ্ছা, মানে শর্ট টার্ম এবং লং টার্ম অনেকগুলো কমপ্লিকেশন মার থেকে যাবে। সেক্ষেত্রে আমি আমার দর্শকদেরকেও একটু বলতে চাই যে পেইনলেস ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু একটা অপারেশনের মধ্যে দিয়ে যাওয়ার যে কমপ্লিকেশন, এবং সিজারিয়ান সেকশন হোক ছোট কিন্তু একটা অপারেশন, সেক্ষেত্রে এই ধরনের অপারেশনের হাত থেকে আপনারা নিজেদেরকে বাঁচিয়ে একটা নর্মাল ডেলিভারি প্রসেসের মধ্যে যেতে পারেন, ব্যথাটাকে অনেক কম অনুভূতি করে। সেক্ষেত্রে ম্যাম আমার আরও কিছু প্রশ্ন আছে, যে এমন কি কখনো হতে পারে যে আমরা রোগীকে পেইনলেস নর্মাল ডেলিভারি ট্রায়াল দিচ্ছি কিন্তু সেটা কোনো কারণে সফল হলো না, সেই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, বা এমন হয় কি? অনেক সময় হতে পারে, কারণ আমরা যখন একটা পেশেন্টকে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিচ্ছি, তখন তার সব কন্ডিশন ফেভারেবল হলে মাঝখানে পথে ডেলিভারিটা প্রোগ্রেস করলো না, বাচ্চার মাথা নিচে নামলো না, অথবা বাচ্চার শ্বাসকষ্ট হলো, অথবা তার অনেক বেশি কন্ট্রাকশন হচ্ছে কিন্তু প্রোগ্রেস করতেছে না। ডেলিভারির একটা নর্মাল ডেলিভারির একটা টাইম হচ্ছে আর 10 থেকে 12 ঘন্টা। এই এক নির্দিষ্ট টাইমের মধ্যে যদি মা ডেলিভারি না হয়, তখন আমরা তাকে বলি প্রলং লেবার। তখন যদি কোনো মা প্রলং লেবারে যায়, তার বাচ্চার যেমন শ্বাসকষ্ট হয় এবং মায়ের কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। এই প্রবলেম থেকে এড়ানোর জন্য তখন আমরা ইপিডুরাল, তখন পেইনলেস ডেলিভারিটা তখন ফেলিউর বলি, তখন আমরা সিজারিয়ান সেকশনে চলে যাই। আচ্ছা ম্যাম, একটু এই যে ফেইলিওর এছাড়াও কি কোনো কমপ্লিকেশন হতে পারে এই যে পেইনলেস ডেলিভারি বা এইসব ক্ষেত্রে? পেইনলেস ডেলিভারিতে ইউজুয়ালি তেমন কোনো কমপ্লিকেশন হয় না। সাধারণত ডেলিভারিটা ডিলে হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি বাচ্চা যদি নিচে থাকে, ডেলিভারি হওয়ার পর্যায়ে, তখন তাকে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি অথবা অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারি করা লাগতে পারে, যেটা ভেন্ট্রোসা দেওয়া কোর্সের মাধ্যমে ডেলিভারি আমরা করাইতে পারি। তাছাড়া আর কোনো কমপ্লিকেশনের মধ্যে মায়ের তেমন কোনো কমপ্লিকেশন হয় না। তাদের ইপিসিওটমি লাগতে পারে, সব নর্মাল ডেলিভারি বেলা ইপিসিওটমি লাগবে, মা বাচ্চার তেমন কোনো কমপ্লিকেশন হয় না। ম্যাম আমি যেহেতু আমাদের হসপিটালে এখন পেইনলেস ডেলিভারি অহরহ হচ্ছে, এবং অনেক মায়েরাই এতে সাড়া দিচ্ছেন, ম্যাম আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, আমার দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন যে এই বিষয়ে কেমন আপনারা সাড়া পাচ্ছেন বা আউটকামটা কেমন হচ্ছে? আমাদের হসপিটালে তো পেইনলেস ডেলিভারি একটা লেবার স্যুট, একটা লেবার কম্পার্টমেন্ট আছে, যেখানে আমরা প্রপার একটা ডেলিভারি টিম আছে, যেখানে ডক্টর, নার্স, ইপিডুরাল অ্যানেস্থেসিয়ার জন্য একটা অ্যানেস্থেটিক টিম আছে। সবাই মিলে আমরা, বিশেষজ্ঞরা সবাই মিলে আমরা কম্বাইন্ড একটা টিমের মাধ্যমে ডেলিভারি করিয়ে থাকি, এবং আমাদেরকে 24 আওয়ার ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনের ফেসিলিটি আছে। এই পর্যন্ত আমাদের হসপিটালে প্রায় মান্থলি 100-এর উপরে নর্মাল ডেলিভারি হয়ে থাকে, এবং বিগত কয়েক বছর ধরে আমাদের এখানে নর্মাল ডেলিভারি হয়ে থাকে। তবে গত 6 মাস ধরে এটার রেটটা অনেক বেশি, এবং আমাদের এটা প্রপার একটা টিম আছে, যেটাতে আমরা খুব সুন্দরভাবে আমরা সবগুলো কন্ডাক্ট করে থাকি। ম্যাম এটা আমাদের দর্শকদের জন্য খুবই আশাব্যঞ্জক একটা কথা, যে আমাদের হসপিটালে আমরা একদম সুন্দর একটি আলাদা এবং সুন্দর একটা এনভায়রনমেন্টে এবং সেটআপে আমরা যে এই পেইনলেস ডেলিভারি করছি, যেটা আমাদের মায়েদের জন্য খুবই আশাব্যঞ্জক এবং আমি মনে করি উৎসাহজনক। ম্যাম আরেকটা প্রশ্ন যেটা ছিল, আমরা তো সবাই জানি যে এখন আসলে একটা করোনা ভাইরাসের মতো একটা প্যান্ডেমিক আমাদের দেশে চলছে,
এই ধরনের পরিস্থিতিতেও কি ম্যাম এরকম এই যে পেইনলেস ডেলিভারির জন্য রোগীরা হাসপাতালে আসবে কিনা এই নিয়ে তাদের মধ্যে এক ধরনের সন্দেহ থাকে, যে তারা হয়তো ভাবে যে আমরা সিজার করব, হসপিটালে যাব, জাস্ট অল্প সময় হাসপাতালে থেকে সিজার করে চলে আসব, আর ডেলিভারির পেইনের জন্য অনেক দীর্ঘ সময় ধরে হসপিটালে থাকবো কিনা, এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে। তো এই বিষয়ে যদি ম্যাডাম একটু বলতেন যে এই করোনাকালীন সময়ে আমরা কি কি সাবধানতা অবলম্বন করছি আমাদের পেইনলেস ডেলিভারি করার জন্য। বা আমরা এখানে করোনাকালীন সময়ে সাধারণত নর্মাল ডেলিভারিতে পেশেন্টকে একদিন থাকতে হয়। আমরা একদিনের একটা প্যাকেজের মধ্যে পেশেন্ট ডেলিভারির ব্যথা উঠবে অথবা কারো সবগুলো কন্ডিশন তার ভালো আছে, ফেভারেবল তার নর্মাল ডেলিভারি হওয়ার জন্য, তখন আমরা কিছু মেডিকেশন দিয়ে তাকে ডেলিভারির ব্যথাটা তুলি। ডেলিভারির একটা পর্যায়ে গিয়ে আমরা তখন ইপিডুরাল অ্যানালজেসিয়া বা পেইনলেস ডেলিভারি যেটা বলেন সেটা, সেই ইঞ্জেকশনটা আমরা পিছনে মেরুদণ্ডের হাড়ের মধ্যে দিয়ে সেই ব্যথাটা মানে ব্যবস্থাটা পেইনলেস ডেলিভারির ব্যবস্থাটা করি। আর সেটা একটা সর্বসময় পদ্ধতি। আর যখন পেশেন্ট সিজার চায় তখন তাকে 3 দিন হসপিটালে থাকতে হয়, একটা মেজর অপারেশন, তার কমপ্লিকেশনটা আরও বেশি। আর আমাদের যেহেতু প্রপারে খুব সুন্দর একটা ডেলিভারি টিম আছে এবং আলাদা একটা সুটি এনভায়রনমেন্টে আমরা নর্মাল ডেলিভারি করিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে করোনা ইনফেকশন হওয়ার সম্ভাবনা পেশেন্টের খুব কম। আর ফলো আপের কথা যেটা বলতে চেয়েছেন, আমরা অনেক মানে প্রপার ইনফেকশন প্রিভেনশন এবং দূরত্ব মেনটেন করে, মাস্ক পরিধান করে, পিপিই পরিধান করে আমরা পেশেন্টকে সেবা দিয়ে থাকি, সেক্ষেত্রে ইনফেকশনের সম্ভাবনাটা অনেক কম। সেক্ষেত্রে ম্যাম বরং পেইনলেস নর্মাল ডেলিভারিতে গেলে রোগীকে অল্প সময় হসপিটালে থাকতে হচ্ছে এবং অল্প সময় পেশেন্ট বাড়ি চলে যেতে পারতেছে, তাহলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা তার কম থাকে, সেটাই আরো বেশি নিরাপদ। সেকশন হলে আরো বেশি থেকে যায়। ম্যাম একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছে যে কোনো মানে পেইনলেস নর্মাল ডেলিভারি নিয়ে না, যে গর্ভবতী একজন প্রেগনেন্ট ওমেন তার যদি ফলস পেইন ওঠে সেক্ষেত্রে সে কি করবে? ফলস পেন আর হচ্ছে ট্রু লেবার পেন, দুটার মধ্যে আমরা প্রপারলি আইডেন্টিফাই করার জন্য বুঝতে হবে ফলস পেন সাধারণত ইউরিনারি ইনফেকশন অথবা তার কনস্টিপেশন যদি থাকে অন্য কোনো কারণে হয়ে থাকে, এটা ট্রু লেবার নয়। ট্রু লেবার পেইনকে যদি আমরা অ্যানালজেসিয়া অথবা কোনো পেইন কিলার দিয়ে থাকলে এটা কখনই যাবে না, অলওয়েজ এটা পারসিস্ট করবে। আর ফলস লেবার পেইন কোনো মেডিকেশন দিলে বা পেইন কিলার দিলে চলে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে ম্যাম ফলস পেইন যদি কোনো পেশেন্ট ফিল করে সেক্ষেত্রে সে হাসপাতালে আসবে এবং তার কারণ চিনে আমরা যদি পেইন কিলার দিই অথবা তার যেমন ধরেন কনস্টিপেশন অথবা ইনফেকশন, ইউরিনারি ইনফেকশন, ওরকম যদি থাকে আমরা কারণ আইডেন্টিফাই করে যদি তাকে মেডিকেশন দেওয়া হয় প্রপারলি, তাহলে সেটা ভালো হয়ে যাবে। ম্যাম আমরা পেইনলেস নর্মাল ডেলিভারি নিয়ে আসলে অনেক তথ্য পেলাম এবং অনেক আশাব্যঞ্জক কথা ম্যাডাম শুনতে পেলাম। একই সাথে পাশাপাশি ম্যাম কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এই যে করোনা ভাইরাসের একটা প্যান্ডেমিক চলছে, এই সময় আসলে একজন প্রেগনেন্ট লেডি বা একজন গর্ভবতী মা সেও তো আসলে সবসময় একটা ভয় এবং একটু আতঙ্কের মধ্যে থাকে যে না জানি কোন সময় আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাই। তো সেক্ষেত্রে একজন মা, স্বাভাবিক একজন গর্ভবতী মা এই সময়টাতে কিভাবে নিজেকে রক্ষা করবে বা কি কি সাবধানতা অবলম্বন করবে বা নিজের টেক কেয়ারটা সে কিভাবে করবে, এই বিষয়ে যদি একটু বলতেন না। করোনাকালীন সময়ে প্রতিটা প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ এবং করোনাকালীন সময়ে সেটা আরও বেশি ঝুঁকিপূর্ণ, যেহেতু একটা মাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার বিশেষ করে বাইরে যাওয়াটা ফলো আপের ব্যাপারে তাকে আমরা যথেষ্ট সাবধানতার সহিত আসতে বলবো। যেমন সে দূরত্ব মেনটেন করে চলবে, মাস্ক পরে আসবে, রেগুলার হ্যান্ড ওয়াশ করবে। আর ফলো আপ যদি তার কোনো কমপ্লিকেশান না থেকে থাকে, কোনো প্রেগনেন্সিটা স্মুথলি যায়, তাহলে আমরা বলবো অ্যাকর্ডিং টু WHO অনুযায়ী তাকে 4 বার সে ভিজিটে আসবে। কারণ প্রথম প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পর থেকে 16 সপ্তাহের মধ্যে সে প্রথমবার ডক্টরের কাছে আসবে। তো ওই সময় তার রুটিন আল্ট্রাসনোগ্রাম করে দেখবে তার প্রেগনেন্সি ডেটিং প্রেগনেন্সি, ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি না ইউটারাসের বাইরে তার প্রেগনেন্সিটা, সেগুলো আইডেন্টিফাই করার পরে তারপরে একটা হচ্ছে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে, আর একটা 32 সপ্তাহ, একটা 36 সপ্তাহের মধ্যে। এই সময়টাতে 4 মাসে যদি কোনো প্রেগনেন্সিটা যদি কোনো কমপ্লিকেটেড না হয়, তাহলে সে 4টা ভিজিটে আসবে। আর যে প্রেগনেন্সিটা কমপ্লিকেটেড, তার মানে কোনো প্রেগনেন্সিতে যদি কোনো কমপ্লিকেশন থেকে যদি থাইরয়েডের প্রবলেম, ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন অথবা আগের কোনো অপারেশন হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে সে রুটিন যে ফলো আপে আসার কথা সেই ফলো আপে আসতে হবে। কারণ করোনার ভয়ে সে যদি না আসে ডাক্তারের কাছে, তাহলে তার প্রেগনেন্সির জন্য যে কমপ্লিকেশন হবে সে করোনার থেকে আরও বেশি ভয়াবহ হবে।
এই জন্য তাকে সেক্ষেত্রে রেগুলার ফলো আপে আসতে হবে। সেক্ষেত্রে ম্যাম আমার এরকম কমপ্লিকেটেড প্রেগনেন্সি যাদের থাকে তারা প্রপার সাবধানতা নিয়ে অবশ্যই তাদেরকে ফলো আপে আসতে হবে। ম্যাম আরও একটা প্রশ্ন থাকে যেটা আমার নিজেরও একটা জানতে চাই আমি, যে একজন মা সে প্রেগনেন্ট অবস্থায় কোনো কারণে যদি দুঃখজনকভাবে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে সে কি কি চিকিৎসা নিবে বা বাসায় কি করবে বা কখন হাসপাতালে আসবে? করোনা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, কোনো প্রেগনেন্ট মহিলা, প্রথমত সে বাসায় এই কোনো সিমটম যদি থেকে থাকে, সে বাইরে আসলো না, অথবা তার কোনো পরিবারের লোকজন তো বাইরে আসা যাওয়া করতেছে, তাদের থেকে যদি যারা বাইরে রেগুলার আসা যাওয়া করে তাদের থেকে খুব নিরাপদ একটা ডিস্টেন্সে মেনটেন করে চলবে, পরে মাস্ক পরে থাকবে, এবং সাপ্লিমেন্টের যে খাবার দাবারগুলো তাকে খেতে বলা হয়েছে, তাকে রেগুলার যে খাবার দাবার খাবে সেগুলোর সাথে সে সাপ্লিমেন্টারি খাবার দাবারগুলো খাবে। জ্বর আসলে সে জ্বরে প্যারাসিটামল খাবে, এবং তার বডি একটা অক্সিজেন স্যাচুরেশন পালস অক্সিমিটার সে কিনে রাখবে, অক্সিজেন স্যাচুরেশন সে মেনটেন করবে। যদি কখনো তার শ্বাসকষ্ট হয় তাহলে সে ডক্টরের শরণাপন্ন হবে, হসপিটালে ভর্তি হবে। এই সময় কি সে কোনো ধরনের ওষুধ বা এরকম কোনো রেগুলার কিছু যে খেতে পারবে? মেডিকেশনগুলো খাচ্ছিল সেগুলো খাবে, আলাদা কোনো মেডিকেশনের দরকার নেই। জ্বর থাকলে সে প্যারাসিটামল খাবে, প্রচুর হাইড্রেশন মেনটেন করবে, আর রেস্ট নেবে, কোনো প্রকার স্ট্রেস সে নিবে না। এই যদি তার কখনো শ্বাসকষ্ট অথবা কোনো জ্বর কমতেছে না, অন্যান্য শ্বাসকষ্ট অন্যান্য প্রবলেম যদি অ্যারাইজ করে, তাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবে এবং হসপিটালাইজড হতে হবে। সেক্ষেত্রে ম্যাম দেখা যায় যে আমাদের প্রচলিত কিছু ওষুধ আছে যেগুলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা হরহামেশা দোকান থেকে কিনে খাচ্ছে। সেই ওষুধগুলো সে প্রেগনেন্ট মহিলা খেতে পারবে না। আমরা তো জানি না এগুলো তার ফিটাসের উপর কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা ম্যাম আরও একটা প্রশ্ন থাকে যে দেখা যায় যে একজন প্রেগনেন্ট মা সে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, সেক্ষেত্রে তার মনেও একটা ভয় থাকে যে এই কারণে তার গর্ভস্থ শিশু কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। তো এই ব্যাপারে যদি ম্যাম একটু কিছু বলতেন। যে এখনো পর্যন্ত তেমন কোনো স্টাডি হয়নি যে মায়ের, মানে যেহেতু ভাইরাসটা নতুন, যেহেতু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো স্টাডি হয়নি যে এই করোনা ভাইরাস দিয়ে তার বাচ্চা আনবর্ন বেবি কোনো ইনফেক্টেড হচ্ছে কিনা। কারণ আমরা মা যদি আক্রান্ত হয়, তার নিউবর্ন বেবি আক্রান্ত হয়েছে সেরকম কোনো রেকর্ড দেখা যাচ্ছে না, পাওয়া যায়নি। কারণ তার মানে এটা ট্রান্সপ্লাসেন্টালি মা থেকে বাচ্চার মধ্যে ট্রান্সমিট হওয়ার এখনো কোনো রেকর্ড দেখা যায়নি। আমার এর মাঝখানে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে আমাদের এই আলোচনা তো চলতে থাকবে, এর মাঝখানে আপনারা পেইনলেস নর্মাল ডেলিভারি বা এই ধরনের বিষয় নিয়ে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। আমরা আলোচনা চলার মাঝামাঝি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ম্যাম দেখা যায় যে গর্ভকালীন সময়ে খুব কমন কিছু সমস্যায় মায়েরা ভুগে। তাদের মধ্যে একটা খুব কমন সমস্যা হচ্ছে রক্তশূন্যতা। প্রায় দেখা যায় যে গর্ভকালীন সময়ে মায়েদের মাঝে রক্তশূন্যতা দেখা যায়। এটা আসলে কেন হয় বা এটা থেকে বাঁচার জন্য একজন মা কি কি করতে পারে, সে বিষয়ে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমাদের দেশে মহিলাদের গর্ভকালীন সময়ে রক্তশূন্যতা খুব কমন একটা জিনিস, কারণ আমাদের দেশি মেয়েরা খুব কম বয়সে, বিশেষ করে 21 বছরের আগে বিয়ে হয়ে যায়। কারণ একটা মেয়ে যে স্বাভাবিক একটা যে গ্রোথ, সেটা 21 ইয়ার পরে গিয়ে কমপ্লিট হয়। যেহেতু 21 বছর বয়সের আগে কারো বিয়ে হয়ে যায়, তাহলে বডি যে নিজস্ব যে রিকোয়ারমেন্ট গ্রোথ বড় হওয়ার যে রিকোয়ারমেন্ট, তখনও সেটা ফুলফিল হয় না। এবং সে 21 বছরের আগে যদি কেউ গর্ভবতী হয়ে যায়, তাহলে স্বাভাবিক যে গ্রোথ হয় তার মধ্যে সে স্বাভাবিক নিয়মে সে রক্তশূন্যতার মধ্যে দিয়ে আরেকটা প্রেগনেন্সি হয়ে যায়, তাহলে সে আরও বেশি রক্তশূন্য হয়। আর তাছাড়া আমাদের দেশে নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি, প্রপারলি আমরা জানি না যে কোন খাবারের মধ্যে কোন পুষ্টিমানটা রয়ে গেছে, সেভাবে প্রপারলি আমাদের দেশে খাবারটা খাওয়া হয় না। তাছাড়া আমাদের দেশে যে প্রেগনেন্সি নিজেই একটা হিমোডাইনামিক, মানে হিমোডাইলিউশনের যে মানে রক্তশূন্যতা, একটা বেবি যে গ্রোথ হবে, সে বেবি নিজেই তার একটা এক্সট্রা একটা ডিমান্ড সে ক্যারি করে। তাহলে বাচ্চার সেই ডিমান্ডটা ফুলফিল করতে মা ঠিক মতো খাচ্ছে না, এবং রক্তশূন্য পর্যায়ে স্টেজে সে প্রেগনেন্ট হইল, এবং যে প্রেগনেন্সির যে এক্সট্রা সেই ডিমান্ডটা সে ফুলফিল করতেছে না, তাহলে স্বাভাবিকভাবে একটা প্রেগনেন্ট মহিলা খুব সহজে রক্তশূন্য হয়ে যায়, এবং আমাদের দেশে এটা খুবই কমন। সেক্ষেত্রে সে যদি একজন গর্ভবতী মা যদি দেখে যে সে রক্তশূন্যতায় ভুগছে, সেক্ষেত্রে সে কি ধরনের পরীক্ষা করবে বা কি ধরনের চিকিৎসা নিতে পারবে? রক্তশূন্যতায় যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা আমরা বলে দেখি, সেটাতে আমরা একটা ফুল
পিকচার পেয়ে যায় যে যেখানে তার রক্ত শূন্যতা আছে, তার হিমোগ্লোবিনের মাত্রা কত, এবং সেটা আয়রন ঘাটতি অথবা থ্যালাসেমিয়া অন্য কোনো ডিজিজের জন্য তার রক্ত শূন্যতাটা হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তাহলে রক্ত শূন্যতা হলে সাধারণত প্রেগনেন্সিতে আমরা 3 মাসের পর থেকে তাকে আয়রন খেতে দিই, সাপ্লিমেন্টারি আয়রন, সেটা সে খেয়ে যাবে। এবং তাকে মাঝে মাঝে আমাদের টেস্ট করায় দেখতে হবে যে তাছাড়া তার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। ইউরিনে ইনফেকশনের কারণেও যেহেতু কিডনি দিয়ে আমাদের ইরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন বের হয়, সেই কিডনিতে ইনফেকশন থাকলে রিকারেন্ট কারো যদি ইউরিনে ইনফেকশন হয়ে থাকে তাহলেও একটা রক্তশূন্যতার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া প্রেগনেন্সিতে যে সাপ্লিমেন্টাল আয়রন খাওয়ার সাথেও আমরা তাকে বলি যে এক্সট্রা একটু খাবার খেতে, আয়রন কন্টেনিং খাবার খেতে, যেমন লাল শাক, কচু শাক, পলিয়া জাতীয় খাবার, ডিম, এসব খাবারের মধ্যে প্রচুর আয়রন থাকে, সেই আয়রন জাতীয় খাবারগুলো খাবে। সেক্ষেত্রে ম্যাম মানে কোনো ওষুধ বা এমন কোনো কিছু কি তাকে গ্রহণ করতে হবে? যেমন আয়রন ক্যাপসুল পাওয়া, ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায়, সেই ক্যাপসুলগুলো সে খাবে, সে খেতে পারে। ম্যাম একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন যে প্রেগনেন্সির সময় কি ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত। আসলে আমরা তো সবসময় এটি জানতে চাই যে প্রেগনেন্সির সময় কি কি খাবার খাবো আমরা, বাট যেহেতু উনি এই প্রশ্নটা করেই ফেলেছেন যে কি কি খাবার অ্যাভয়েড করা উচিত। প্রেগনেন্সিতে সে সব খাবারই খেতে পারবে, শুধুমাত্র সে বাইরের খাবার, বিশেষ করে রাস্তা স্ট্রিট ফুডগুলো সে খাবে না। কারণ এই স্ট্রিট ফুডগুলো খেলে হয় কি, এক হতে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, এগুলোতে ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমাদের দেশে, আমাদের হসপিটালে আজ পর্যন্ত যতগুলো পেশেন্ট যেমন হেপাটাইটিস ই নিয়ে ভর্তি হয়েছে, তাদের বেশিরভাগই তাদের কোনো একটা রেকর্ড আছে স্ট্রিট ফুড অথবা দই, ফুচকা, এরকম কিছু একটা খাবার খেয়েছিল। সেক্ষেত্রে আমরা আসলে রোগীদের বা আমাদের গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে এটাই বলতে পারি, আপনারা অস্বাস্থ্যকর বা বাহিরের খাবার যেটাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা, সেগুলো অ্যাভয়েড করলেই আসলে যথেষ্ট। ডক্টর ম্যাম, আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন, তার এখন বয়স হচ্ছে 30 বছর এবং তার একটা বাচ্চা আছে যার বয়স 8 বছর, কিন্তু তার সম্ভবত সে একটা দীর্ঘ প্রশ্ন করেছে আসলে, যেটা হচ্ছে যে তার এর আগে প্রথম বাচ্চাটা হওয়ার সময় 28 সপ্তাহের সময় তার বাচ্চার বলছে যে পানি শুকিয়ে গিয়েছিল, মানে অলিগো হাইড্রোমিয়াসের একটা সমস্যা ছিল, তখন হচ্ছে সে বাচ্চা ডেলিভারি করে ফেলে। এরপরে তার এখন আবার মানে সে এখন আবার গর্ভবতী এবং তার 8 মাস চলছে এবং সে চাচ্ছে যে এবার যেন নর্মালি হয়। এর আগে তো সম্ভবত সিজার ছিল, তো একবার সিজারের পরে আবার সে এখন নর্মাল ডেলিভারি করতে চাচ্ছে। সেক্ষেত্রে সে কতদিন পর্যন্ত অপেক্ষা করবে পেইন ওঠার জন্য? আগে শুধু অলিগোহাইড্রোমিয়াসের জন্য কী কারণে তার অলিগোহাইড্রোমিয়া হয়েছিল সেটা আগে কারণ জানতে হবে। এখন সে কত মাসে প্রেগন্যান্সি? এখন তার সে এখন যেটা বলছে যে সে এখন এই আগস্ট মাসের 12 তারিখে তার হচ্ছে ডেলিভারি ডেট, অগস্টের 12 তারিখ। এখন যদি সব কন্ডিশন, এখন আগের বাচ্চার বয়স কত? 8 বছর। 8 বছর। যদি তার সব কন্ডিশন ভালো থেকে এবার প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেশন না থেকে এবং আলট্রাসোনোগ্রাফি করে যদি দেখা যায় স্কার থিকনেস তার ভালো আছে, তাহলে সেই ক্ষেত্রে এবং আমরা এখন তাকে একটা পিবি করে পারভাজিনাল এক্সামিনেশন করে দেখব তার বাচ্চার সাথে তার পেলভিসের যে এডিকুয়েট কিনা, তাহলে সব যদি ভালো থাকে তাকে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তার নর্মাল ডেলিভারি পেইন ওঠার জন্য অপেক্ষা করতে পারবো। ম্যাম, একই ধরনের আরেকটা প্রশ্ন আরেকজন দর্শক করেছেন যে একটা বা দুইটা বাচ্চা সিজার হওয়ার পরে কি দ্বিতীয় বা তৃতীয় বেবি নেওয়ার সময় নর্মাল ডেলিভারি করতে পারবে কিনা? আমরা সাধারণত একটা সিজার যদি আগে থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করি। তার দুইটা যাদের সিজার থাকে তাদেরকে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করি না, তার ক্ষেত্রে তার স্কারের আঘাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ম্যাম আসলে পরপর দুটো যদি সিজারিয়ান সেকশন হয়, একটা ঔষধ মানে সিজার হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে পরবর্তীতে আরো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে স্কার থিকনেসটা অনেক কমে যায়, রাপচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা ম্যাম, আরেকজন প্রশ্ন করেছে যে তার প্রেগনেন্সি 6 মাস চলছে, এখন সে বাচ্চার নড়াচড়াটা ঠিকমতো বুঝতে পারছে না, সেক্ষেত্রে সে এখন কি করবে? এটা কি তার প্রথম বাচ্চা? কিছু উল্লেখ করেনি ম্যাডাম। সাধারণত বাচ্চা যাদের প্রথম বাচ্চা থাকে তারা সাধারণত 20 সপ্তাহ পরে গিয়ে বাচ্চা মুভমেন্টটা বুঝতে পারে, তার মানে 5.5 মাস 5 মাস 6 মাসের দিকে বুঝতে পারে। আর যাদের আগের একটা বেবি নেই
বেবি নাই তাদেরকে 5.5 মাস অথবা 6 মাসের দিকে বুঝতে পারে। আর যাদের আগে বেবি আছে তারা সাধারণত 18 থেকে 20 উইকস এদিকে বুঝতে পারে। এখন আমি জানি না উনি প্রাইমি কিনা, যদি প্রাইমি হয়ে থাকে তাহলে উনি একটু দেরিতে বুঝতে পারবে। আচ্ছা ম্যাম, আরেকজন একটা পারে যদি শেষের দিকে টার্মে চলে আসছে। আর যদি ওনার ডেলিভারি টাইম অনেক দিন দেরি আছে, সেটা অলিগোহাইড্রেমিয়া, সেটার জন্য তাকে করা যাবে না। সেক্ষেত্রে পানি কম থাকলে ডেলিভারিটা প্রোগ্রেসটা ডিলে হয়, বেবি ডিস্ট্রেসে চলে যায়। আচ্ছা ম্যাম, আমাদের তো আসলে প্রশ্ন আসতেই থাকবে, এর মাঝখানে একটু আমি আমার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আরেকটা খুব কমন সমস্যা আমাদের গর্ভবতী মায়েদের আমরা প্রায় দেখি যে তারা উচ্চ রক্তচাপে ভুগে, এবং এটা থেকে অনেক ধরনের কমপ্লিকেশন এবং অনেক ধরনের সমস্যা, এবং মানে আনফর্চুনেটলি ভাবে ম্যাম দেখা যায় যে অনেক মৃত্যুও হয়। তো এই বিষয়ে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কি ধরনের সাবধানতা অবলম্বন করবে বা কি ধরনের চিকিৎসা নিবে। গর্ভকালীন উচ্চ রক্তচাপ একটা অনেক একটা জটিল এবং কমন একটা সমস্যা, যেটা বিশেষ করে যারা প্রাইমে অথবা যাদের 20 সপ্তাহ পরে গিয়ে যেটা ব্লাড প্রেশার কারো বাড়তে পারে, সেটাকে আমরা প্রিএক্লাম্পসিয়া বলি, অথবা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। সেই প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনটা এটা একটা মারাত্মক একটা ডিজিজ, এটা কারো কারো বেলা এক্লাম্পসিয়াতেও টার্ন করতে পারে। এটার জন্য মাই যদি রেগুলার ফলো আপ না থাকে এবং অ্যান্টিবায়োটিক কারো বেলায় আমরা সিডেটিভ দিয়ে কমাই, যদি খুব মাইল্ড প্রেশার বেশি থাকে অথবা কারো অ্যান্টিহাইপারটেনসিভ লাগতে পারে, অনেকের মাল্টিপল ড্রাগ লাগতে পারে তার উচ্চ রক্তচাপটাকে স্বাভাবিক করার জন্য। উচ্চ রক্তচাপের জন্য যেটা হয়, মায়ের এক্লাম্পসিয়া হইতে পারে, স্ট্রোক করতে পারে, বাচ্চা গ্রোথ কমে যেতে পারে, প্লাসেন্টা যেটা আমরা প্লাসেন্টা অ্যাব্রাপটিভ প্লাসেন্টা বা প্লাসেন্টাটা তার নর্মাল পজিশন থেকে ছুটে যেতে পারে, যেটাকে আমরা এপিএস বা অ্যান্টিপার্টাম হেমোরেজ বলি। সেই সমস্যাগুলো মায়ের দেখা যেতে পারে। আবার এই সমস্যাগুলোর জন্য মাকে রেগুলার ফলো আপ থাকতে হবে, ডাক্তারের আন্ডারে থেকে তাকে প্রেশারের ওষুধ খেতে হবে এবং রেগুলার তারপর ব্লাড ইনভেস্টিগেশনগুলো করে তাকে চেক আপে থাকতে হবে যেন কমপ্লিকেশনটা না বাড়ে। এক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনই ঝুঁকির মধ্যে থাকে। সেক্ষেত্রে আমার দর্শকদের জন্যও বলতে চাই যে গর্ভকালীন সময়ে যে উচ্চ রক্তচাপ, এটা কিন্তু আসলেই একটা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়, এবং মা এবং শিশুর সুস্থতার জন্য এই উচ্চ রক্তচাপকে রেগুলারলি কন্ট্রোল করা এবং নিয়মিত ফলোআপে থাকাটা খুব জরুরি। ম্যাম, আরেকজন দর্শক একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে পেইনলেস ডেলিভারি করলে বেবি পুশ করার সময় কোনো সমস্যা হয় কিনা, এবং উনি সাথে আরো একটা প্রশ্ন করেছেন যে এইরকম সময়ে পুশ করতে যদি সমস্যা হয় তাহলে অনেক সময় ফরসেপ ডেলিভারি করতে হয়, এটা ঝুঁকিপূর্ণ কিনা। পেইনলেস ডেলিভারিতে সাধারণত মায়ের যে পেইন সেন্সেশনটা চলে যায়, কিন্তু মায়ের যে মোটর ইফেক্ট, মায়ের হাঁটা চলা করা এবং যে পুশিং ইফেক্ট, দুটোই থেকে যায়। যদি কারো শেষের দিকে বিয়ার ডাউন করতে সমস্যা হয় বা পুশ করার সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা তাকে ইপিডুরালটাকে বন্ধ রেখে মাকে পুশ দিতে বলি, এবং তারপর যদি মা না পেরে থাকে সেক্ষেত্রে আমরা পোস্টে কোথাও ব্যান্ডেজ ডেলিভারি করি। সেক্ষেত্রে আমি যে ফোরসেপ ডেলিভারি করার কোনো ঝুঁকি আছে কিনা? খুব একটা থাকে না, কারণ এটা লো ফোরসেপ করা হয়। মা একদম বিয়ার ডাউন যখন মা করতে পারে না, তখন অলরেডি বেবিটা পেরিনিয়ামে থেকে যায়, তখন আমরা লো ফোরসেপ করি। এগুলোতে সাধারণত খুব একটা কমপ্লিকেশন হয় না, এবং অবশ্যই ম্যাম এটা আসলে খুব এক্সপার্ট হ্যান্ডে করা হয়, সেক্ষেত্রে আসলে ঝুঁকির সম্ভাবনাও কম থাকে। ম্যাম, আরেকজন প্রশ্ন করেছেন যে প্রেগনেন্সিতে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে তার নর্মাল ডেলিভারি করা সম্ভব কিনা। যদি প্রেগনেন্সিতে ডায়াবেটিসের ওয়েল কন্ট্রোল হয়ে থাকে, বেবির ওয়েট যদি খুব মানে বেশি একটা না বেড়ে থাকে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করা সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিসটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে রাখতে হবে। যদি ম্যাক্রোসোমি বড় বেবির বাচ্চা না হয় তাহলে নর্মাল ডেলিভারি করতে পারবে। ম্যাম, আরেকজন দর্শক প্রশ্ন করেছে যে ইনডিউস লেবার যদি কারো ক্ষেত্রে ট্রায়াল করা হয়, সেক্ষেত্রে কি আরো বেশি ব্যথা এবং রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা? ইনডিউস লেবারে সাধারণত রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে না। ডেলিভারির পরবর্তীতে ইনডিউস তাদেরকে করি যাদেরকে আমরা অগমেন্ট করি অথবা ইনডিউস করি। যদি সব ফেভারেবল থাকে অথবা জরায়ের মুখটা অনেক সময় তার খুললো না, সেক্ষেত্রে আমরা সার্ভিক্রাম জেল দিয়ে আমরা সার্ভিসটাকে ফেভারেবল করে তাকে আমরা পিটুনি অক্সিটোসিন ড্রিপটা দিয়ে থাকি, অথবা কারো ফেভারেবল থাকলে সেক্ষেত্রে আমরা সুইপিং করি অক্সিটোসিন ড্রিপ দিয়ে থাকি। সেক্ষেত্রে নর্মাল একটা লেবার তাকে ব্যথা উঠা পর্যন্ত আমরা সেটা দেখি তার প্রোগ্রেস করতেছি কিনা। আমরা টাইম টু টাইম তাকে সিটিজি
পিবি করে ফিটাল হার্ট সাউন্ড দেখে আমরা মনিটর করে থাকি বাচ্চা এবং মায়ের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তো আমরা অবশ্যই প্রপার ম্যানেজমেন্ট নিয়ে থাকি। এবং ইনডিউস লেবারে যেটা হয় কারো বেলায় পিপিএস হতে পারে, এবং পিপিএস না হওয়ার জন্য এখন আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ যেটা করে থাকি, অক্সিটোসিন দিয়ে থাকি, সেক্ষেত্রে খুব একটা পিপিএস হয় না। ম্যাম আরেকজন দর্শক প্রশ্ন করেছে যে প্রেগনেন্সির সময় যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন দেখা যায়? প্রেগনেন্সিতে কারো যদি ডায়াবেটিস কন্ট্রোল না থেকে থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস বাচ্চার যেটা সময় হয়, বাচ্চার হচ্ছে কি শুরু থেকে বলি জন্মগত ত্রুটি হয়ে থাকে, কনজেনিটাল অ্যানিমেলিভাবে, বিশেষ করে বাচ্চার কার্ডিয়াক প্রবলেম, বাচ্চার মাথায় ব্রেনে যদি মাথা খুলি থাকে না, অথবা ব্রেনে অ্যানেনকেফালি স্পাইনাল কর্ডের মধ্যে সমস্যা দেখতে পারে, আর তাছাড়া বাচ্চার হার্টের সমস্যা হতে পারে, আর তাছাড়া বনে কিছু মেরুদণ্ডের সমস্যা, এই সমস্যাগুলি থেকে জন্মগত ত্রুটি। যদি যাদের ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল থাকে সাধারণত তাদের সেই রেটটা 0.8 মতো, মানে খুব একটা যেটা স্বাভাবিক নন ডায়াবেটিক আর ডায়াবেটিক মাদের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স হয় না। আর যদি যে প্রেগনেন্সিটা ডায়াবেটিস আনকন্ট্রোল থাকবে এবং সেটা প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমাস্টার থেকে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের বাচ্চার জন্মগত ত্রুটি থেকে সমস্যা করে বড় বাচ্চা এবং ডেলিভারি পরে গিয়ে বাচ্চার অনেক বিগ বেবি, সেটা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, সিজারিয়ান সেকশনের রেট বাড়া থেকে শুরু করে ডেলিভারি পরে গিয়ে বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়া, বাচ্চার অন্যান্য জন্ডিস এবং অন্যান্য কমপ্লিকেশনগুলো বেবি ডেভেলপ করে। এবং মার যেহেতু আনকন্ট্রোল ডায়াবেটিস জন্য মার প্রেশার আসতে পারে, ইনফেকশনের রেট বেশি হবে, সিজারিয়ান সেকশনের রেট বাড়তে পারে, সিজারিয়ান সেকশন হওয়ার পরে তাকে ইনফেকশন হওয়ার, এরকম অনেকগুলো সমস্যা মায়ের ডেভেলপ করবে। সেক্ষেত্রে কিছুক্ষণ আগে আসলে ম্যাম আমরা এরকমই আরেকটা প্রশ্ন পেয়েছিলাম যে বাচ্চার নড়াচড়া বুঝতে পারছে না 6 মাস প্রেগনেন্সি। একই ধরনের প্রশ্ন আরেকজন করেছে যে বাচ্চার প্রেগনেন্সির সময় যদি সে বাচ্চার নড়াচড়া বুঝতে না পারে সেক্ষেত্রে কি পরীক্ষা করবে বা কি করতে পারে? বাচ্চার নড়াচড়া যদি না বুঝতে পারে তাহলে সে আল্ট্রাসোনোগ্রাম করে দেখবে যে বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তা কারো পারসেপশনটা একটু ডিলে হইতে পারে সেক্ষেত্রে। আসলে আমার মনে হয় আমার দর্শকরা বাচ্চাদের নড়াচড়ার বিষয়টা নিয়ে খুব চিন্তিত বা সবসময় এটাই খেয়াল করেন। তো সেক্ষেত্রে আমিও দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে যদি কখনো এমন হয়, অনেক সময় আমরা বাচ্চারা পেটের মধ্যে নড়াচড়া করে কিন্তু মা তার পারসেপশনের সমস্যার কারণে হয়তো বুঝতে পারছে না যে বাচ্চা আসলে নড়াচড়া করছে কিনা। আপনাদের এরকম যদি সমস্যা কখনো বোধ করেন, আপনারা আপনাদের যে গাইনোকোলজিস্টের সাথে আপনারা রেগুলার ফলো আপে থাকেন তার সাথে যোগাযোগ করুন। বেশি হলে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম অবশ্যই করতে পারি রোগীর জন্য। ম্যাম আরও কিছু প্রশ্ন আসছে, তার মধ্যে আমি জাস্ট যেহেতু আমরা পেইনলেস নর্মাল ডেলিভারির বিষয়টা নিয়ে আজকে বেশি আলোচনা করছি এবং এই বিষয়টা আসলেই আমাদের মায়েদেরও জন্য জানা খুবই প্রয়োজন, কারণ পেইনলেস নর্মাল ডেলিভারির মাধ্যমে আমরা সিজারিয়ান সেকশনের ঝুঁকি থেকে বা কমপ্লিকেশনস থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। সেক্ষেত্রে আমি চাইবো ম্যাম হচ্ছে এই যে অলরেডি আমার একজন দর্শকও এই বিষয়ে একটা প্রশ্ন করেছে যে বিআরবি হসপিটালে এই পেইনলেস নর্মাল ডেলিভারির জন্য যে প্যাকেজ আছে বা এই বিষয়ে যদি আপনি একটু কিছু আমার দর্শকদেরকে আবার বলতেন না। প্যাকেজের কথা বলবো, উনি প্রশ্ন করেছে মানে বা কতদিন সময় লাগে বা হ্যাঁ পেইনলেস ডেলিভারি কতদিন সময় লাগে? একদিনের একটু বেড অনুযায়ী কেউ ওয়ার্ডে ভর্তি হবে না কেবিনে অথবা ডিলাক্স কেবিনে, সেই অনুযায়ী তার কস্টটা পড়বে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা হচ্ছে একদিনের আসলে একটা প্যাকেজ এবং সেই হিসেবে আপনারা যদি এই জন্য আমাদের হসপিটালে আসেন, আপনাদের অন্যান্য হসপিটালে বেশি দিন থাকার যে ঝুঁকি সেগুলো থেকেও আপনারা আসলে রক্ষা পেতে পারেন। ম্যাম আমরা আসলে আমাদের পুরো আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি আপনার কাছ থেকে। আমরা প্রায় আমাদের লাইভের শেষের দিকেই চলে এসেছি। তারপরও ম্যাম লাইভটা শেষ করার আগে আপনি যদি আমাদের দর্শকদের, বিশেষ করে আমাদের গর্ভবতী যেসব মায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ম্যাম, বিশেষ করে এই করোনা ভাইরাসের এরকম প্যান্ডেমিক সময়ে তারা কেমনভাবে সাবধানে থাকবে, কিভাবে নিজেদের এবং নিজেদের গর্ভস্থ সন্তানকে রক্ষা করবে, সে বিষয়ে যদি ম্যাম তাদের জন্য কিছু উপদেশ দিতেন। আমরা যে গর্ভকালীন এই সময় যে গর্ভকালীন মহিলারা ওরা প্রপার ডায়েট মেনটেন করবে, কোনো স্ট্রেস নেবে না, কারণ স্ট্রেস হচ্ছে প্রেগনেন্সির জন্য আরেকটু খুব একটা ক্ষতিকর ব্যাপার। তাছাড়া এই করোনাকালীন সময়ে স্ট্রেসটা, আমি এমনি তো অলরেডি অনেক স্ট্রেসের মধ্যে আছি, আরও যদি প্রেগনেন্সি করোনার জন্য যদি স্ট্রেস নেই তাহলে সেটা মায়ের জন্য আরও বেশি ঝুঁকি হবে, এটা মায়ের প্রেশার বাড়তে পারে, অন্যান্য প্রবলেমগুলো সে অ্যারাইজ করতে হবে। এই জন্য আমরা বলবো কোনো প্রকার স্ট্রেস নেবেন না।
আপনি প্রপার খাওয়া দাওয়া করেন, নিয়মিত একটু অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন, রেগুলার ফলো আপে আসেন। ফলো আপে আসতে না করলে আপনার যে ডক্টরকে আপনি রেগুলার চেক আপ করাচ্ছেন তার ফোন নাম্বার নিয়ে যান, তাকে আপনি ফোনে জানান আপনার কি সমস্যা হচ্ছে। আর এই তো ম্যাম, আসলে লাইভের শেষের দিকে আবার একটা প্রশ্ন না নিয়েই পাচ্ছি না, সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছে তার বাচ্চার বয়স এখন 15 মাস, তার নর্মাল ডেলিভারি হয়েছিল, কিন্তু সম্ভবত তার যেই এপিসিওটমিটা দেওয়া হয়েছিল সেই জায়গাটাতে তার এখনো ব্যথা অনুভূতি হয়, সেক্ষেত্রে সে কি করতে পারে না? কারো কারো বেলায় একটু ব্যথা হতে পারে, সাধারণত ইচিং হতে পারে, যেহেতু সবসময় এটা ওয়াশরুমে যায় এটুকু, ওটা থেকে আসলে তেমন কোনো সমস্যা হতে পারে না। যদি কোনো বিশেষ প্রবলেম হয়ে থাকে ওনার ডক্টরকে দেখাবে, তাহলে ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখে নিতে পারবে। আর ম্যাম, আরেকজন একটা প্রশ্ন করেছে যে তার নেক্সট মান্থের 21 তারিখে ডেলিভারি ডেট, তার সেকেন্ড প্রেগনেন্সি, এখন তার পায়ে অনেক পানি চলে এসেছে। আসলে ম্যাম লাইভ একদম শেষের দিকে, তারপর আমি প্রশ্নগুলো না নিয়ে পাচ্ছি না, পায়ে পানি চলে আসার জন্য প্রেসার কি রকম আছে। যদি প্রেসার নরমাল থাকে তাহলে ওনার পানি কুলাটা শেষের দিকে, প্রেগন্যান্সি শেষের দিকে পানি আসতে পারে, এটা স্বাভাবিক যদি ওনার ব্লাড প্রেসার ঠিক থাকে। আচ্ছা, কিন্তু পায়ের পানি কমানোর জন্য সে কি করতে পারে? পানি কমানোর জন্য উনি পাটাকে উঁচু করে রাখবে এবং পা ঝুলিয়ে রাখবে না, এবং যদি প্রেসার নরমাল থাকে তাকে আমি বলতে প্রোটিন জাতীয় খাবার খেতে, তাহলে প্রেসারটা, তার পায়ের ফুলাটা কমে আসবে। ঠিক আছে ম্যাম, আমরা আসলে একদমই সময় স্বল্পতার কারণে আরও বেশ কিছু প্রশ্ন নিতে পারিনি, কিন্তু সময়ের স্বল্পতা তো থাকেই, আর আমাদের লাইভও একদম শেষের দিকে চলে এসেছি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে এতটা সময় দিলেন, এবং আপনার কাছ থেকে আমাদের দর্শকরাও অনেক উপকৃত হলো, তাদের অনেক প্রশ্নের উত্তর জানলো, আমি নিজে আমার অনেক প্রশ্নের উত্তর জানতে পারলাম। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী বৃহস্পতিবারে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ দূরত্ব মেনটেন করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।